আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি টিপ চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আপনার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। এই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের এই ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা। যারা আমাদের গল্প শোনেন, অনুভব করেন, আপনাদের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ঠিক যেমনভাবে এখন আমাদের পাশে আছেন, আশা করব ভবিষ্যতেও থাকবেন। আর নতুন যারা আমাদের সঙ্গে রীতিমতো যুক্ত হচ্ছেন, তাদেরকেও জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। যে যেখানে ঠিক যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাব। আমাদেরকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রহিম আবারও আপনার মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার এটি বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। আমার বন্ধু আমাকে যেভাবে গল্পটি বলেছে আমি ঠিক ওইভাবে আপনাকে লিখে জানালাম। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি আমার গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গিয়েছিলাম। সেখানে যেতেই রাস্তার ভিতরে আমার বাসটি নষ্ট হয়ে যায়। তখন বাজে প্রায় রাত 2টার মতো। আমরা বাস থেকে নেমে একটু হাঁটতে লাগি। রাতের আকাশে যেন তারাগুলো বাসা বেঁধেছে। আকাশের দিকে তাকাতেই অন্য একটি অনুভূতি হলো। আমি আরো হাঁটতে লাগলাম। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ বাসটি ঠিক হলে অবশ্যই আমাদেরকে ফোনে জানিয়ে দিবে। আমি হাঁটতেছি, খুব একটা অন্ধকার না, রাস্তায় কোথায় কি আছে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আকাশে যেন চাঁদ হাসতেছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার তার দিকে তাকাই, আর সামনের দিকে হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে গেলাম। যেতে যেতে আমি কখন যে একটি জঙ্গলের ভিতর ঢুকে পড়েছি আমি নিজেও জানি না। আমি জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগি, কিন্তু কোথাও রাস্তা পাই না। আমি হাঁটতে হাঁটতে জঙ্গলে আরো গভীরে পৌঁছে গিয়েছি। গভীরে যেয়ে আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি। আমি কোন দিকে যাব বুঝতে পারতেছি না। ফোনে খুব একটা চার্জ নেই, অল্প কিছু চার্জ আছে, তবে ফোনে কথা বলা যাবে না, সামান্য 2% চার্জ। যদি ফোন দেই তাহলে হয়তোবা ফোন বন্ধ হয়ে যেতে পারে। এই ভয়ে আমি আর ফোনও দেই না। একবার ভাবলাম ফোন একবার দিয়ে দেখি। আমি বাস ড্রাইভারকে ফোন দিলাম। ফোন ধোকার সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ হয়ে গেল। আমি আর কোনো রাস্তা খুঁজে পাই না, কি করব বুঝতেও পারি না। কিছু বুঝতে না পেরে আমি সামনে দিকে এগোতে লাগলাম। আবারও ইতিমধ্যেই পিছন থেকে কারো একটি কান্নার শব্দে আমি পিছন দিকে ঘুরে তাকালাম। পিছনে দেখলাম কেউ নেই। আমি একটু ভয় পেলাম। আমার মনের ভিতরে যেন ভয় বাসা বেঁধে গেল। আমি আবারও হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে আবারও সেই কান্নার আওয়াজ। এবার যেন একটু ভয়ানকভাবে কান্না করতেছে। এবার একজন না, দুজন কান্না করতেছে। একটি ছেলে আর একটি মেয়ে কান্না করতেছে। আমি আবারও পিছন থেকে ঘুরে তাকালাম, কিন্তু এবারও কাউকে চোখে পড়লো না। আমি ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম। দৌড় দিতেই হঠাৎ সামনে কিছু একটা পড়ার শব্দ করে আমি থেমে গেলাম। সামনের দিকে দেখলাম তেমন কিচ্ছুই নেই। আমি মনের ভুল ভেবে আবারও দৌড়াতে লাগলাম। কিছু দূর দৌড়ে যেতে গিয়ে এবার একটি গাছের ডাল ভেঙে আমার সামনে পড়লো। আমি আর হাঁটতে পারছি না, দৌড়াতে পারতেছি না। আমার শরীরে যেন আর
এতটুকু পরিমাণ শক্তি নেই। আমি কি করব বুঝতে পারি না। আমার ভয়টা রীতিমতো বেড়ে চলেছে। আমার ভয়টা এবার আতঙ্কেতে পরিণত হয়েছে। আমি কি করব বুঝতে পারতেছি না। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি আর দোয়া কালাম পাঠ করতেছি। এসব করতে করতেই ডালের পাশ থেকেই দুটা লোক খুবই ভয়ানকভাবে হেঁটে আসতেছে। হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি ওখান থেকে পিছন দিকে ঘুরে দৌড়াতে লাগলাম। দৌড়ে আসতে কিছু দূর সামনে আমি আবার লক্ষ্য করলাম সেই দুজনে আবার আমার সামনে দিক থেকে হেঁটে আসতেছে। আমি তো প্রচণ্ড ভয় পাই। ভয়ে যেন আর হাঁটতে পারি না। আমার শরীরের হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসতে লাগলো। আমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। আমি কি করব বুঝতে পারি না। আমার মাথাটা যেন কোনো কাজ করতেছে না। আমি আবার পিছন দিকে ঘুরেই দৌড়াতে লাগলাম। কিছু দূর দৌড়ে যেতেই ঠিক ওই দুজন লোকই আবার আমার সামনে এসে পড়ল। এবার আর দৌড়ান্ত না, আমার একদম সামনে এসে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে, তুই এত সহজে পালিয়ে যেতে পারবি না, তোকে তো আমরা ছাড়বো না। তুই এই জঙ্গলে এসে খুব বড় ভুল করেছিস, তোকে আমি ছাড়বো না। তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি ওই জায়গায় শুয়ে আছি। তখন প্রায় রাত 4টার মতো বাজে। আমি চতুর্দিকে ঘুরে দেখলাম কেউ আছে নাকি। দেখলাম কেউ নেই। আমি ওখান থেকে উঠে আবার দৌড়ে পালাতে লাগলাম। ঠিক ওই দুজনের মধ্যেই একটি লোক, একটি পুরুষ আমার সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আমাকে বলতেছে, এত সহজে তুই কি পালিয়ে যেতে পারবি? কিভাবে ভাবলে আমরা তোকে ছেড়ে দিব? তোকে আমরা ছাড়বো না, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। আমি ওকে বললাম, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো এই জঙ্গলে আসবো না, আমি কখনো এই জঙ্গলে আসবো না, আমাকে ছেড়ে দাও। লোকটি আমাকে বলল, তুই আমার কোনো ক্ষতি করিসনি, তোর এই জঙ্গলে আসাটাই সব থেকে বড় ভুল। তোকে আর ছাড়বো না, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। তাই বলেই লোকটি আমার গলাটি চেপে ধরলো। আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি অনেক কষ্টে লোকটির হাত আমার গলা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েই আমি দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছি। এই ভিতরেই সামনে একটি আলো চোখে পড়ল। দেখলাম একটি গাড়ি আসতেছে। আমার মনের ভিতরে একটু সাহস জাগলো। আমি গাড়িটি থামালাম। থামিয়ে দেখলাম আমাদের গাড়ি। ড্রাইভার আমাকে বলতেছে, আপনি কই গিয়েছিলেন? কতক্ষণ যাবত আপনার ফোনে ফোন দিচ্ছি, আপনার ফোনটা কই? আমি বললাম, ভাইয়া ফোনে চার্জ নেই। ড্রাইভার সাহেব আমাকে বলল, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েন, এই জায়গাটা খুব একটা ভালো জায়গা না। আমিও জানি এই জায়গাটা খুব একটা ভালো না, কারণ আজ আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেল, আমি এটার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না। আগে যদি জানতাম তাহলে হয়তো বা আমি এই জঙ্গলে কখনো আসতাম না, আর এইখানে গাড়ি থেকে কখনোই নামতাম না। আমি অনেক দিন যাবত এই রোডে চলাফেরা করেছি, কিন্তু এই জঙ্গলের কথাটা আমি কারো মুখ থেকে শুনিনি। এমনকি কখনো আমার সঙ্গে এরকম ঘটনাও ঘটেনি। আমি জীবনে প্রথমবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছি। আমাকে আল্লাহ পাক জানে বাঁচিয়ে নিয়ে এসেছে। শোন ভাই, ঘটনাটি যখন আমার বন্ধু আমাকে বলল, তখন তার চোখে মুখে আমি স্পষ্টভাবে দেখেছি ভয় কি জিনিস।
ভয় একটি মানুষকে কতটা নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে। ভয় এমন একটা জিনিস, ভয় যদি কেউ একবার নিজ চোখে দেখে, সেই ভয়টি আর কখনো কাটিয়ে উঠতে পারে না। সেটার জলজান্ত প্রমাণটা আমি নিজেই। এর আগে একটি ঘটনাতে আমি সব কিছু আপনাদেরকে বলেছিলাম। আমার সঙ্গে একটি ঘটনা ঘটে গিয়েছিল, আমি এটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আমি আর কথা বাড়াচ্ছি না সুমন ভাই। ঘটনাটি আপনার যদি ভালো লাগে, ঘটনাটি যদি শেয়ার করার মতো হয়, তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। শুধু তাই না, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে গল্পটি পাঠিয়েছি, ঠিক হোয়াটসঅ্যাপেই আমাকে জানিয়ে দিবেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। যাই হোক, ভাইয়ের গল্পটি তো অসম্ভব ভালো লেগেছে। ঘটনাটি শেষ পর্যায়ে কিছু কথা বলেছিল। ঘটনাটির শেষ পর্যায়ে এমন কিছু কথা, যে কথাগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার ভাইয়ের শালীর সঙ্গে ঘটিত একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার ভাইয়ের শাড়ি ঠিক যেভাবে ঘটনাটি আমাকে বলেছে, আমি ঠিক ওইভাবে আপনাকে পাঠিয়ে দিয়েছি। ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, যদি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো হয়, তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আমাকে একটিবার জানিয়ে দিবেন ঘটনাটি আপনার কেমন লেগেছে। পার্সোনালি আপনার যদি ভালো লাগে, তাহলে আমাকে একটিবার জানিয়ে দিবেন সুমন ভাই। এতটুকু রিকোয়েস্ট আপনাকে। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার খালার বাড়িতে আমি বেড়াতে গিয়েছিলাম। আমি জানতাম না আমার খালার বাড়ির পাশে একটি পুকুর আছে। ওই পুকুরটা এতটা ভয়ানক, আমি পুকুরটার ব্যাপারে আগে জানতাম না। আমি খালার বাড়ি থেকে গোসল করতে চলে যাই সেই পুকুরে। তখন ঠিক দুপুরবেলা, জোহরের আজানের 5 থেকে 7 মিনিট পরে আমি গোসল করতে যাই। আমি পুকুরে নামি। পুকুরে নামার পরে গোসল করতেছি। গোসল করতে করতে এক সময় আমার মনে হলো আমার চুল ধরে কেউ একজন টানতেছে। আমি হাত দিয়ে চুলগুলা আলোক করি, দেখলাম তেমন কিছু নেই। আমি আবারও ডুবকি দিই। ডুবকি দিয়ে উঠেই দেখলাম আমার চুলগুলো এখন পর্যন্ত শুকনো আছে। আমি মনে ভুল ভেবে নিলাম। আমি আবারও ডুবকি দিলাম, ঠিক আবারও সেই একই অবস্থা, চুল এখনো শুকনো আছে। আমি বারবার ডুবকি দিই, আমার মাথায় অনেক পানি দিই, তারপরে আমার চুলগুলো ভেজে না। আমি পুকুর থেকে খুবই দ্রুত সম্ভব উঠে আসি। আর হয়তোবা আপনারা ভাবতেছেন আমি 5 বছর বয়সী, সেই ঘটনাটি এখন আমার কেমনভাবে মনে আছে। হ্যাঁ, এটা একটা ভাববার বিষয়। আমার এখনো মনে আছে, তার কারণটা হলো আমি কিছুদিন পরপরই এই গল্পটি আমার খালার কাছ থেকে আমি শুনে থাকি, তাই আমার বেশ ভালোভাবেই মনে আছে। যাই হোক, আমি আবারও ঘটনায় চলে যাই। আমি দৌড়িয়ে আমার খালার বাড়িতে চলে আসি। আমার খালাকে আমি সব ঘটনা খুলে বললাম। আমার খালাও দেখলে, হ্যাঁ, আমার মাথার চুলগুলো এখনো শুকনো আছে। আমার খালু মাঠ থেকে বাড়িতে আসে। আমার খালু আমাকে বলল, তোমার ওই পুকুরে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। কেন গিয়েছিলে তুমি একা একা এই পুকুরে? আমার খালাকে অনেক গালাগালি করে।
আমার খালা বলল, আমি তো জানতাম না কিভাবে ওই পুকুরে চলে গিয়েছে, জানলে কি আমি যেতে দিতাম? আমার খালু বলল, তুই ওকে নিয়ে ভেতরে যা। আমরা ঘরের ভিতরে চলে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে গেল। আমরা সবাই মিলে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। ঘুমিয়ে পড়েছি আমি। আমি স্বপ্নে দেখি খুবই সুন্দর একটি ছেলে আমার সামনে বসে আছে। ছেলেটির বয়স খুব একটা না, হয়তো বা 14 থেকে 15 বছর বয়স হবে। ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কি চাও? তুমি আমার কাছে কেন দাঁড়িয়ে আছো? ছেলেটি আমাকে বলল, তোমাকে আমি দেখতেছি। জানি না, তোমাকে আমি যত দেখি ততই ভালো লাগে। কেন এই কারণ? আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি সেই ছেলেকে বললাম, তুমি এখান থেকে চলে যাও, তুমি আর এখানে আসবে না। ছেলেটি আমাকে বলল, না, আমি তো তোমাকে দেখতে আসবই। এরকম অনেকক্ষণ যাবৎ কথা বললাম। কথা বলার এক পর্যায়ে আমি ছেলেকে বললাম, তুমি আমার বন্ধু হবে? ছেলেটি বলল, হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। ছেলেটি আমাকে বলল, তাইলে আমি তোমার সঙ্গে কথা দেখা করব। আমি বললাম, তুমি আমার বাড়িতে আসবে। ছেলেটি বলল, না, আমি বাড়িতে আসবো না। ছেলেটিকে আমি বললাম, তাইলে আমরা কথা দেখা করব। ছেলেটি আমাকে বলল, তুমি ঠিক দুপুর বেলায় সেই পুকুর ঘাটে চলে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তাই বলে ছেলেটি ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। আমি খেলতে চলে গেলাম। খেলতে খেলতে এক পর্যায়ে জোরে আজান দিয়ে দিল। আমিও আর দেরি করলাম না, আমি চলে গেলাম সেই পুকুর ঘাটে। তখন তো আমি ছোট, তেমন কিছু বুঝি না। পুকুর ঘাটে যেয়ে দেখি ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটিকে বললাম, তুমি এখানে বসে আছো? ছেলেটি আমাকে বললো, হ্যাঁ, তোমার জন্য বসে আছি। আমরা দুজনে বেশ কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার এক পর্যায়ে আমি ছেলেটিকে বললাম, আমি বাড়িতে যাব, খাবার খাবো। তাই বলে আমি ওখান থেকে উঠে চলে এলাম। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। এক পর্যায়ে আমার খালা সব ঘটনা শুনতে পেল। আমি জানতাম না ওটা কোনো মানুষ না, ওটা কোনো জিনের সন্তান। আমার খালা নিজ চোখে সব কিছু দেখলো। আমার খালা আমার খালুকে সব ঘটনা খুলে বলল। আমার খালা আমার খালুকে বলতেছে একটি ছেলের সঙ্গে কথা বলে, সে ছেলেটা তো এখানকার না। আমার খালু আমাদেরকে ফলো করতে লাগলো। আমি যখন ছেলেটির সঙ্গে কথা বলে চলে আসি, তার কিছুক্ষণ পরে ছেলেটি ওখান থেকে উঠে পুকুরের ভেতর ডুবকি দেয়, দিয়ে সে ছেলেটি আর ওখান থেকে ওঠে না। পরের দিন ঠিক যে সময় আমি আসবো তার কিছুক্ষণ আগে ছেলেটি আবারও পুকুর থেকে উঠে আসে। এরকম করে বেশ কিছুদিন আমার খালু সব কিছু দেখে ফেলে। আমার খালু আমাকে আর কিছু জানালো না। আমার খালু একটি কবিরাজকে খবর দিল। কবিরাজ এসে সেই ছেলেটি আর আমাকে হাতে নাতে ধরে ফেলে। ছেলেটিকে কবিরাজ বলে, তুই এখানে কেন এসেছিস? ছেলেটি ছোট্ট, এমন কিছু বলতে পারে না। ছেলেটিকে এক পর্যায়ে আমার খালু আর কবিরাজ মিলে বন্দি করে। আমি ছেলেটিকে ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু পারি না, আমি তখন তো ছোট। বন্দি করে রাখার 3 দিন পরে আমার বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। আমার খালার অসুখ, প্রচণ্ড জ্বর আর ভালো হয় না। জ্বর 4 দিন পরে কিছুটা কমে গিয়েছে। তার প্রভাব পড়েছে আমার খালুর উপরে। আমার খালুকে প্রত্যেক দিন স্বপ্নে দেখে কেউ একজন বলতেছে, তুই ওই ছেলেটিকে বন্দি করে
মোটেও ঠিক কাজ করিসনি। ওই ছেলেটিকে ছেড়ে দে, নাইলে তোকে মরতে হবে। তোর পুরো বংশকে নির্বংশ করে দিব। ওই ছেলেটিকে ছেড়ে দে। আমার খালু কবিরাজকে খবর দিল। কবিরাজ এলো। কবিরাজ এসে সে পুকুর ঘাটে গেল, যে কি জানে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তেই একটি লোক এসে আমার খালুর সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে আমার খালুর গলাটি চেপে ধরে। কবিরাজ কি জানে মন্ত্র পড়ে সেই লোকটির গায়ে ফোঁ দিতেই লোকটি ওখান থেকে পিছন দিকে ছিটকে চলে গেল। আমার খালু কবিরাজের পিছনে এসে দাঁড়ায়। সে লোকটি খুবই ভয়ানক দেখতে। লোকটির চেহারাটা কিরকম জানে এক ধরনের। লোকটির গাল ভরা দাড়ি, চুলগুলো বড় বড়। লোকটিকে কবিরাজ বলল, তোর ছেলে মানুষের সঙ্গে কেন কথা বলে? তোর ছেলেকে তাই আমরা বন্দি করেছি, আর তুই যদি কথা না শুনিস তাহলে তোকে বন্দি করব। সে লোকটি কবিরাজকে বলল, আমার ছেলেকে ছেড়ে দে, আমরা এখান থেকে চলে যাব। কবিরাজ বলল, তোর ছেলেকে আমি ছেড়ে দিব, সত্যি কি তুই এখান থেকে যাবি? লোকটি বলল, হ্যাঁ আমি এখান থেকে চলে যাব, আমি এখানে আর আসবো না। কবিরাজ তার সঙ্গে অনেক কথা বলে কবিরাজ সে ছেলেটিকে ছেড়ে দেয়। দুজনে ওখান থেকে চলে যায়। তারপরে আর কখনো ওই এলাকায় সেই ছেলেকেও দেখা যায়নি, আর ওই লোকটিকেও দেখা যায়নি। আমার খালু কিছুদিন পরে রোড স্কিডিংয়ে মারা যায়। আমরা সন্দেহ করেছিলাম হয়তোবা সেই জিনটি তাকে মেরে ফেলেছে। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গিয়েছে। আমার সঙ্গে আর ওরকম ঘটনার কখনো ঘটেনি। আমার ভাইয়ের শালী ঠিক যেভাবে এই ঘটনাটি আমাকে বলেছে, আমি ঠিক ওইভাবে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। জানি না ঘটনাটি আপনার কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আমি আর কথা বাড়াবো না, আপনি ভালো থাকুন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। হয়তোবা পরবর্তীতে অন্য কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দিব। যাই হোক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভাইয়ের গল্পটা তো আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আরেকটি কথা, আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। যদি আপনার সঙ্গে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিবেন। আমি এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আবারও কেউ একজন আমাকে ঘটনা পাঠিয়ে দিবে, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।